বিএনপির নেতাকর্মীদেরকে অনুরোধ করব তারা যেন আওয়ামী লীগ বা অন্য কোনো দলীয় বা জামাত ইসলামী বা অন্য কোনো দলীয় কোন সমর্থকের সাথে যেন রূঢ় ব্যবহার না করে, কারো প্রতি যেন কোনো অন্যায় আচরণ না করা হয়। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব নেওয়ার আগে নির্বাচনের পুরো সময়টা জুড়ে বলেছেন যে আমরা একটা মেরিটোক্রেটিক সোসাইটি চাই, আমরা পলিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করব না। এখন কি করছেন? এখন তো পুরাটাই তার উল্টা। যে স্তরে স্থানীয় সরকারে নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সেবা করবে, সে সব জায়গায় আপনারা দলীয় লোকদেরকে, নেতাদেরকে বসাই দিচ্ছেন প্রশাসক হিসেবে। প্রশাসক বসাবেন, বসান, যদি খণ্ডকালীন বসাতে হয় সেখানে প্রশাসনের লোকদেরকে এনে বসান, দলীয় নেতাকে বসাতে হবে কেন? এরপরে যত তাড়াতাড়ি পারেন নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের সুযোগ করে দেন। আপনারা সব জায়গা ব্লক করে রেখেছেন। এখন শুধু নির্বাচিত জায়গাও নয়, যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। বাংলাদেশের নূতন নজির আপনারা স্থাপন করছেন। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না। তাহলে এই কোটা বিরোধী আন্দোলন ওরা করেছিল কেন? এই কারণেই তো করেছিল। এখন সেই কোটাকে আরো বিকট আকারে আপনারা নিয়ে এসেছেন। আন্দোলন কারো সৃষ্টি করতে হয় না। আন্দোলনের কজ যখন তৈরি হয়ে যায়, আন্দোলন তখন অটোমেটিক্যালি সামনে চলে আসে। সম্ভবত এই জাতি একটা দুর্ভাগা জাতি, নইলে পদে পদে শাসক গোষ্ঠী কেন জাতির সাথে এত প্রতারণা করে? কথা দিয়ে কেন কথা রাখে না? কেন নিজেদের কথার বাইরে চলে গিয়ে উল্টাটা করে? দিতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল, এই কারণে আমি অনেকটা আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো তো দেখিনি, তার কথা শুনেছি। আর তার গান, যেটি আমি ক্লাস 5-এ একটা গান খুব ভালো লেগেছিল, আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল, ওখানে এরকম একটা গান ছিল, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি, তাহলে আমরা পেতাম জাতির পিতা। শিক্ষা, সাহস, কৌশল, যোগ্যতা কোনোটাই বিএনপি নেই। মানুষের রাজ্য পরিচালনা করতে হলে একটা দিক তো থাকতে হয়, একটা দিকও নেই। তারেক জিয়া যে কোনো অনুষ্ঠানে যায়, কি বলে কি না বলে নিজেই জানে না। এইভাবে একটা দেশ চলে। এখন উচিত হলো ক্ষমতাটা ছেড়ে দেওয়া। যদি টেনে হিসেবে নামায় তাহলে নিজেদের অস্তিত্বও থাকবে না, দলের অস্তিত্বও থাকবে না। সুতরাং দুইটাই হারাবে। যদি দুইটা না হারাইতে চান তাহলে আপনারা ক্ষমতাটা ছেড়ে দেন। এই যে ফখরুল প্রেসিডেন্ট হইলে আরও সমস্যা হবে। তার কারণ সে হলো একজন লুবি মানুষ। তার মেয়ে, তার জামাই অস্ট্রেলিয়া থাকে, বাংলাদেশ থেকে টাকা নেয় আর খায়। এই যে বাংলাদেশের মানুষগুলো পাচার করছে, এই ফখরুল করছে। তার কারণ সবার কাছ থেকে টাকা নিয়েছে, নমিনেশন দিছে, সেও তার 35 কোটি টাকা ফেরত চাচ্ছে, সে ফেল করছে বিএনপি থেকে। এই যদি হয় একটা দেশের সতেরো বছর মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় না। এখনো রয়ে গেছে পত্রিকাগুলো, বিগত 17 বছর পত্রিকাগুলো রয়ে গেছে, বের করুন পত্রিকাগুলো।
স্যার আমাদের এটা দেখার সাথে সাথে তিনি গ্রিপে নিছেন এবং এমন আছে না যে দাবি এটা হবে না সেটা হবে না, কোনো প্রশ্ন নাই, কোনো একটিজ নাই। আসলে লেগে থাকলে যে কোনো জিনিসের একটা ফলাফল আসে। আমরাও নাগরিক দাবি হিসেবে 32 সাবে দেওয়া হয়, কিন্তু আপনারা জানেন যে যুগ যুগ ধরে এই শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। তবে এগুলো উপস্থাপন করি স্যার, আপনি জানেন যে গত 5 আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে আপনারা জানেন 2টি ছাত্র আন্দোলন ছিল, একটা হলো বয়স বিদ্যা, একটা হলো কোঠা আন্দোলন। তো এইসব আপনারা দেখছেন যে কোঠা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু তাদের মতো করে এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে, কিন্তু আমরা যারা প্রকৃত পক্ষে এত নিরপেক্ষ ছাত্র সংগঠন থেকে মন্ত্রী পরিষদে যেখানে বলা হয়েছে যে বয়সটা বৃদ্ধি করা হবে, মানে কত ডিজিট করা হবে সেটা এখনো সিদ্ধান্ত আসে নাই। তারা আগামী সংসদের আগে তারা মন্ত্রী পরিষদে এটার একটা সমাধান করে সংসদের মাধ্যমে এই দাবিটি বাস্তবায়ন করে দেবেন বলে তারা আমাদের আশ্বস্ত করেছেন। আমরা যেহেতু স্যারের কথাই স্যারকে উপস্থাপন করেছি, স্যার বলছে 31তম দফা অক্ষর করে পালন করা হবে, আমরা এই পেপারসটা দিছি, স্যারের যে লিখিত সুপারিশ সেটা তারা গ্রিপে নিয়েছে। স্যার আমাদের এটা দেখার সাথে সাথে তিনি গ্রিপে নিছেন এবং এমন আছে না যে দাবি এটা হবে না সেটা হবে না, কোনো প্রশ্ন নাই, কোনো একটিজ নাই, সাথে স্যার বলছে এটা এত দেরি হওয়ার কারণ কি, স্যারের মানে এরকম। তো স্যার যে ভেবে নিছে আমরা আশাবাদী 100%। ইনশাল্লাহ আমরা আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে সরকারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আমাদের নেতা বক্তব্য দিচ্ছে, একটু পুরনো বক্তব্য। জামাতে ইসলামের সাথে যখন ছিল উনি, এই নির্বাচনের আগের কথা। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি ইসলামী রাজনীতি করেন, ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন, নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে। ইয়েস, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে, এখানেই থাইমা যাই। কারণ এরপর অনেক কথা বলছে, মোট কথা জামাতের সঙ্গে থাকতে হবে এই দেশকে রক্ষা করার জন্য। আবার তার নিজস্ব একটা বক্তব্য আছে আলাদা, সেটা কি যে দেখেন, আপনারা ভাইবেন না যে আমি বিএনপি ক্ষমতা আসলে তাদের সঙ্গে যা নির্বাচন করব বা তাদের কাছে ক্ষমতার জন্য বা মন্ত্রী পদের জন্য তাদের পিছনে পিছনে হাঁটবো। আমি ওই টাইপের মানুষ না। উনি হচ্ছেন বিশ্বের সেরা একজন নেতা। উনার মুখের ওই কথাটা একটু শুনে নেই। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকায় উঠতাম সাজা নগরের মতো। এই যে দেখেন এদের স্বভাবটা কেমন, মাঘ মাসে একরকম কথা, চৈত মাসে আরেক রকম কথা। এদের কথার কোনো ঠিকানা নাই। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিল, এই দেশের রাজনীতিবিদরা আমার সামনে এসে একরকম কথা বলে, পিছনে যায় আরেক রকম কথা বলে। এটারই প্রমাণ পাইলেন তো, এই লোক এখন ক্ষমতায় যায় ভাই জুলুমবাজ হয়ে গেছে। কিভাবে থ্রেট করে, হায় হায়, ওনার হুমকি কি! জামাতে ইসলাম যদি বাড়াবাড়ি করে, এনসিপি যদি বাড়াবাড়ি করে, ছাত্র শিবির যদি বাড়াবাড়ি করে, আবার সেই গুপ্তের মধ্যে ঢুকাই দিবে, যেখান থেকে আর মাথা তুইলা দাঁড়াইতে পারবে না, সে ব্যবস্থা উনি কইরা দিবে। মানে আবার গুপ্ত কইরা দিবে, মানে উনি গায়েব কইরা দিবে। মনে হয় আবার আয়না ঘর বানাইতেছে। কি জালিম হয়ে গেলেন আপনি, তাই না? দেখেন নুরু সাহেব, আপনাকে একটা কথা বলি। আপনাকে তো মাননীয় বলতে হবে, সরি, আপনি তো মন্ত্রী। মাননীয় নূর সাহেব, আপনাকে বলি, আপনাকে যেদিন ওই যে সেগুন বাগিচায় আপনারা যে পিটাইলো, জনগণ পিটাই নাই, কিন্তু খাকি পোশাকওয়ালা পিটাইছে, লাঠি দিয়ে বাইরে আপনার নাক ফাটায় ফেলাইছিল। তারপরে দেখেন জামাত আপনার হইয়া, শিবির আপনার হইয়া, এনসিপি আপনার হইয়া মিছিল বাইর করছিল, প্রতিবাদ করছিল, চিকিৎসার জন্য আপনাকে বিদেশে পাঠাইবার জন্য ওনাদের অ্যাম্বুলেন্স ব্যবহার করছে এবং সব রকম ব্যবস্থা করছে, সরকারের চাপ দিয়া আপনাকে বিদেশে পাঠাইছে চিকিৎসার জন্য। ভুইলা গেলেন, আজকে ক্ষমতায় আইসা বলেন তাদেরকে গুপ্ত কইরা দিবেন। হায় হায়, এই গুপ্তটা যে শুরু হইল না, এটার আর শেষ হচ্ছে না। ভাই ব্রাদার, এই সংসদের যে প্রথম অধিবেশন বা দ্বিতীয় অধিবেশনও বলতে পারেন, ওই কি আলাপ হইল,
একটা বাজেট পাস হয়েছে, যাই হোক এটা আলাদা ব্যাপার, এটা আমরা বুঝুম না সাধারণ মানুষ। কিন্তু আমরা সাধারণ মানুষ কি দেখতে পাইছি, ওই সংসদে গুপ্ত আর রাজাকারের বাচ্চা, এরা রাজাকার আর এরা হইলো স্বাধীনতার পক্ষের। এই আলাপগুলাই কিন্তু চলছে ঘুইরা ফিরা। আরেকটা আলাপ কি, জুলাই নিয়া, এই জুলাই মালিকানা নিয়া। এখন ভাই কে মালিক এটাই সিদ্ধান্ত নিতে পারতেছে না, কারণ ওনারা মালিকানা চায়, শিলং থেকে চায়, লন্ডন থেকে চায়, কিন্তু যারা ঢাকাতে ছিল তাদের কোনো অবদান নাই। এমনও কথা শোনা যায় যে গত 16-17 বছর এই জামাতে ইসলাম বা শিবির নাম নেয় না, কাউকে দেখে নাই, শুধু ছিল কে, এই বিএনপি 16-17 বছর মাঠে